শেখ হাসিনাকে দ্রুত ফেরত চায় ঢাকা, বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান মোদি, জানালেন ভারতীয় হাই কমিশনার। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভ বিষয় রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃন্দাঙ্গ হিসেবে দিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার। রিয়াদে নিহত 16 বাংলাদেশি পরিবারের শোকের মাধ্যম, মরদেহ দ্রুত দেশে আনার দাবি, পাশে থাকার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত ফেরত পাঠানোর তাগিদ দিয়েছেন তিনি। সোমবার সকালে সচিবালয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে তিনি এই অনুরোধ জানান। ভারতের হাই কমিশনার জানান, নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে সুসম্পর্ক চান। দীনেশ ত্রিবেদী আরও বলেন, মোদী মনে করেন আলোচনার মাধ্যমে দুদেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। দায়িত্ব নেয়ার 2 মাসের মাথায় প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। তারেক রহমানকে একটি কাশ্মীরি শাল উপহার দেন তিনি। বৈঠকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে দিল্লির প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। কথা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের ফেরত দেওয়ার বিষয়েও। আলোচনায় উঠে আসে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ প্রসঙ্গ। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিএমস্টেক। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানান, বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু করা হবে না বলে আশ্বস্ত করেছে ভারত। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভ বিষয়। এছাড়া শহীদ হাদির হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করে। আমি আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথেও বৈঠক করেন হাই কমিশনার। পরে প্রশ্নের জবাবে জানান, তারেক রহমানের সাথে বৈঠক করে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে খুবই আশাবাদী তিনি। ভারত বাংলাদেশের ঐতিহাসিক ও প্রতিবেশী সম্পর্ক বদলে ফেলা সম্ভব নয় বলেও মন্তব্য তার। আপনার প্রধানমন্ত্রী পাবলিকের মানুষ, খুবই ভালো লাগে, ভালো আলোচনা হলো, খুবই ভালো। উই আর লুকিং ফরওয়ার্ড। আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, এটা আমি কনফিডেন্টলি বলতে পারি। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। তারেক রহমান ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সেই প্রশ্নে হাই কমিশনার পরিষ্কার কিছু বলেননি। সবই ভালো হবে। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সৌদি আরবের রিয়াদের একটি সোফা কারখানার ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে 16 বাংলাদেশির প্রাণ। এর মধ্যে রয়েছেন নওগাঁর 8টা উপজেলার 13 জন এবং নাটোরের নলডাঙ্গার 3 শ্রমিক। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। বাবুল আক্তার রানার তথ্য, ছবিতে রিপোর্ট। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে স্বপ্ন দেখা, ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্নের শেষটাও হলো একসাথে। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় আগুনে প্রাণ হারানো 2 ভাই মোহন ও সুমনের নিথর দেহের অপেক্ষায় এখন পুরো পরিবার। মৃত্যুর আগে মাকে মোবাইলে শেষবারের মতো মোহন বলেছিলেন, চলে যাচ্ছি মা, আর কথা হবে না। সন্তানের শেষ অডিও বার্তায় এখন মায়ের কাছে বেঁচে থাকার একমাত্র স্মৃতি। আর সেই কণ্ঠ শুনে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা। ওরে মা কা ডাকিছে রে, বাবা কাছে ভাত খাসবা। এখন তো মনে করেন সব চলে গেল, কারখানার ভাড়া চলে গেল, টাকা চলে গেল, কারখানা চলে গেল, বাকি দোকানদারি চলে গেল। নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ড গোহালি গ্রামের আরেক বাসিন্দা কলিমুদ্দিন। পরিবারের সচ্ছলতার আশায় তিনিও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেই প্রবাসী হলো সব আশা মৃত্যু। আমাদের সন্তানরা আমার দেশে যেন ফিরিয়ে দেয়নি, সরকারের কাছে আবেদন এটাই আমরা চাই।
শুধু গণ্ড গোহালি নয়, আত্রায়ের পারকাসুন্দা, ডুবাই, সাধনগড় সহ কয়েকটি গ্রামে এখন শোকের ছায়া। একই কারখানায় কাজ করতেন এসব গ্রামের 13 যুবক। পরিবারের মুখে হাসি ফোটাতে তারা পাড়ি জমিয়েছিলেন হাজার মাইল দূরে। তাদের ফিরতে হচ্ছে নিথর হয়ে। স্বজন আর প্রতিবেশীদের একটাই দাবি, দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক প্রিয়জনদের মরদেহ। কয়েকদিন আগে কথা ছিলাম যে ভাই ব্যথা শীত অল্প দিন মাসখানেকের মধ্যে ব্যথা আসবে, চেষ্টা করতেছি। এদিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশি নাগরিকের মরদেহ আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ নিয়ে আসা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জাকির হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সৌদি আরবের জিজান প্রদেশে বাইকে করে কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি মালবাহী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত জাকির হোসেনের বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি মৃত মোহাম্মদ জুলফিকার আলীর বড় ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে আত্মীয়স্বজন এবং স্থানীয়দের মধ্যে গভীর শোক ও বেদনা বিরাজ করছে। প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শফিকুল আলম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মশিউর রহমান মুন্না, প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর, রাশেদা বেগম, হীরা এমপি সহ আরও অনেকে। এ সময় বক্তারা জুলাই আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এছাড়া প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড, বিমানবন্দরে পৃথক ইমিগ্রেশন ব্যবস্থা এবং বিশেষ লাঞ্চ সহ বিভিন্ন উদ্যোগের কথা জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। যুক্তরাষ্ট্রের মিশিগানে জমজমাট আয়োজনে পালন করা হয়েছে আম কাঁঠালিয়া উৎসব। স্থানীয় সময় রবিবার সিটি হল সংলগ্ন পার্কে এই উৎসবের আয়োজন করা হয়। ইউএস বাংলার ডায়েরি পত্রিকার সম্পাদক সঞ্জয় দেবের সঞ্চালনায় ও প্রধান সম্পাদক হারানকান্তি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর আবু মুসা, বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি পার্থদেব। অনুষ্ঠানে স্বরচিত আম কাঁঠালির পুঁথি পাঠ করেন হারানকান্তি সেন এবং সঙ্গীত পরিবেশন করেন শর্মিলা দেবশর্মী এবং কল্যাণী দেবী চৌধুরী। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির গ্রীষ্মকালীন ফল উৎসব ও গ্রামীণ ঐতিহ্যকে পরিচিত করে তুলতে এই ব্যতিক্রমী আয়োজন। মুগ্ধ, অভিভূত এবং আমি সবার আগে এই ঐতিহ্যগত অনুষ্ঠানগুলোতে আমি ছুটে আসি। আমার মনে হয় এটাই শুরু, অনেক দূরে গিয়ে যাবে। এটা যেন আমাদের নারীর টানকে মনে করিয়ে দিয়েছে। উপস্থিতি সবাইকে মনে করিয়ে দেয় আমাদের অতীতের কথা, আমাদের বাঙালিয়ানার কথা। আমরা বাঙালির এই ঐতিহ্যের অনুষ্ঠান আমরা কন্টিনিউ করব, আগামীতেও চালিয়ে যাব। আবারও জেনজি আন্দোলনে উত্তপ্ত ভারত। রণক্ষেত্র ঝাড়খণ্ডের রাঁচি। প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিধানসভা ঘেরাও কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। দিনভর চলে শিক্ষার্থী পুলিশের সংঘর্ষ, হয় ধরপাকড়ও। এর মধ্যেই প্রশ্ন ফাঁস মামলায় জেপিএসসির সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। আন্দোলন ঘিরে তীব্র হচ্ছে সরকার বিজেপির রাজনৈতিক সংঘাত। ব্যারিকেডের ওপারে পুলিশ, এপারে হাজারো শিক্ষার্থী, চাকরি প্রার্থী। স্লোগানে উত্তাল রাঁচির জনপথ। এক পর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা, আর তাতেই পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। বিধানসভা অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। হেমন্ত সোরেনের এটা করা উচিত হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম, হঠাৎ পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। পুলিশের ব্যারিকেডের কাছে প্রতিবাদরত ছাত্রদের উপর বর্বর লাঠিচার্জ করা হয়েছে। জেপিএসসি ও জেএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগে 2 সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। অনশনে বসেছেন অনেকে। সরকারের সঙ্গে 6ষ্ঠ দফার আলোচনাও ব্যর্থ হওয়ায় বিধানসভা অভিযানের ডাক দেন তারা। তবে আন্দোলনের মধ্যে প্রশ্নফাঁস মামলায় জেপিএসসির সাবেক চেয়ারম্যান এল খিয়ারতেনকে গ্রেফতার করে রাজ্য সিআইডি। এর আগে সমনের মুখে কমিশনের 3 কর্মরত সদস্য পদত্যাগ জমা দেন।
একই ইস্যুতে রাজনীতি মাঠও উত্তপ্ত। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিজেপি। রাজ্য সরকারের বার্তা, আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক ফায়দার হাতিয়ার হতে দেয়া যাবে না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গেল 19 বছরের মধ্যে এবার সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। কমেছে পাশের হার ও জিপিও 5 এর সংখ্যা। গড় পাশের হার ৬২.25%, যা গতবারের চেয়ে 6% কম। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। একজনও পাশ করেনি ৩১২ প্রতিষ্ঠানে। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নে এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত প্রায় 2 দশকের মধ্যে দেরি করে অর্থাৎ 82 দিনে দেয়া হলো এসএসসির ফলাফল। আর 19 বছর পর সবচেয়ে খারাপ ফল পেল এসএসসির শিক্ষার্থীরা। এবার পাশের হার গতবারের চেয়েও 6% কম। 18,29,000 পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় 7 লাখ। গড় পাশের হার 62.25। কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,39,000, এবার পেয়েছে 1,16,000। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা। গড় পাশের হার 71.63%। আর সবচেয়ে খারাপ ফল ময়মনসিংহের। পাশের হার 57.39%। মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও ফল বিপর্যয়। পাশের হার যথাক্রমে 55 ও 58%। 30,000-এর বেশি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে 669টি। একজনও পাশ করেনি 312টিতে। ফলাফল ঘোষণা করে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এসব প্রতিষ্ঠান নিয়ে আলাদা পরিকল্পনা হবে। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে 1,16,676 জন। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। সকল শিক্ষা বোর্ডে একক প্রশ্নপত্র প্রযুক্ত হয়েছিল এবং আমরা দেখেছি সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মমভাবে করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট আসন 25 লাখ। এসএসসিতে পাশ করেছে 11 লাখ। আগের মতোই ফলাফলের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর পাঠদান শুরু হবে বলেও জানানো হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় ছিল আনন্দ, কান্না আর স্বপ্ন পূরণের মুহূর্ত। দীর্ঘদিন পরিশ্রমী ফলাফল ভাল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আসাদুজ্জামান কানারের ক্যামেরায় রাশেদ রাহানের রিপোর্ট। কেউ কাছে স্বপ্ন ছুঁতে পারার কষ্টে, কেউ আবার চোখের জল মুছছে কাঙ্ক্ষিত ফল হাতে পাওয়ার আবেগে। কত রাতের পড়া, কত পরীক্ষার দুশ্চিন্তা, সবকিছুর পরে আজ হাতে ফলাফল। অপেক্ষার প্রহর শেষে যেন এক মুহূর্তে বদলে গেল পুরো চিত্র। সকাল থেকেই শিক্ষার্থী আর অভিভাবকের আনাগোনা। ফল প্রকাশের পরই ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় উচ্ছ্বাস। কেউ বন্ধুকে জড়িয়ে ধরছে, কেউ ছুটছে বাবা মায়ের কাছে, কেউ আবার শিক্ষকের সঙ্গে ভাগ করে নিচ্ছে সাফল্যের আনন্দ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আমার কাঙ্ক্ষিত ফলাফলটি আমি পেয়েছি। 10টা বছর এটারই তো অপেক্ষা, তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। গোল্ডেন আসলে বাংলায় মিস গিয়েছে, আরো একটু পড়লে মনে হয় আরো একটু ভালো করতে পারতাম। জিপিএ 5 হইলেই হয়তো, কিন্তু গোল্ডেন পেয়েছি, আরো ভালো লাগছে। মাশাআল্লাহ, আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। রেজাল্ট দেখার আগ পর্যন্ত প্রচন্ড ভয় ছিল, কারণ রেজাল্ট কিছুতে আসছিল না, ওয়েবসাইট ক্র্যাশ করছে, তাই ভয় ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ফলাফল ভালো এসেছে, জিপিএ 5 পেয়েছি। একই চিত্র রাজুক উত্তরা মডেল কলেজ সহ রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফল হাতে নিয়ে কেউ হাসছেন, কেউ আবেগে কাঁদছেন। যতটুকু সময় ছিল ততটুকু সময় আমরা ইউটিলাইজ করার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে গিয়ে যা ফল এসেছে সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। হায়ার ম্যাথের এমসিকিউটা কঠিন ছিল অনেক, আলহামদুলিল্লাহ সবগুলোতে আমি এ প্লাস পেয়েছি, খুবই ভালো লাগছে। এখন যখন দেখতেছি জিনিসটা তখন মনে একটা শান্তি যে পরিশ্রমটা সার্থক। কালও আমার ঘুম হয়নি, আমার কোচিং ক্লাসেস করেছি এবং আলহামদুলিল্লাহ সবার লাস্টে আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি। আলহামদুলিল্লাহ আমার রেজাল্টটা খুবই ভালো হয়েছে, আমি সন্তুষ্ট এবং মা বাবা তারাও সন্তুষ্ট হয়েছে, এটাই আমার প্রাপ্তি। ফলাফলের আনন্দটাও শুধু শিক্ষার্থীদের নয়, এই হাসির পিছনে আছে পরিবারের ভূমিকাও। তাই তো কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে সামিল হয়েছেন বাবা মা ও শিক্ষকরাও। আমার আল্লাহ তাআলা আমার
ডাকটা যে শুনতে পেরেছি এটি আল্লাহকে শুকরিয়া। টেনশন বেশি ছিল যে কি হয় না হয়, তা আলহামদুলিল্লাহ ভালো আসছে। খুব টেনশনে ছিলাম যে গোল্ডেন থাকবে কিনা। পাশের হার যেটা আছে সেটা আমরা বজায় রেখেছি, 97.97 আছে, 98% আমরা বলতে পারি। হাসি, আনন্দ আর আবেগের এই মুহূর্ত পেরিয়ে এখন শিক্ষার্থীদের সামনে অপেক্ষা করছে নতুন এক অধ্যায়। অপেক্ষার ঘড়ি থেমেছে, খুলেছে ফলাফলের খাতা। কেউ সেখানে খুঁজে পেয়েছে নতুন স্বপ্নের গল্প, কেউ খুঁজে পেয়েছে আগামী লড়াইয়ের নতুন সাহস। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজ হাসি, কান্না, আজ ভালোবাসায় পুরোপুরি মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের উল্লাস আর পদচারণায়। একটি ফলাফলের অপেক্ষার গল্প আজ শেষ হয়েছে, শুরু হলো এই শিক্ষার্থীদের আগামীর পথ চলার নতুন গল্প, নতুন স্বপ্ন। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদী শাসক বাংলাদেশকে ঋণ ও আমদানি নির্ভর দেশে পরিণত করেছিল। ভঙ্গুর এই দেশটিকে এখন পুনর্গঠনের পালা। সোমবার দুপুরে রাজধানীর চীনমূর্তি সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, চলতি মেয়াদের মধ্যেই দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর মধ্যে আনতে চায় সরকার। উন্নয়নের সুফল যেন পৌঁছে যায় প্রত্যন্ত জনপদেও, এই লক্ষ্যেই নতুন ভাবনা এসডিজি ভিলেজ। জাতিসংঘের 17টি টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে মিল রেখেই সাজানো হচ্ছে গ্রামের উন্নয়ন পরিকল্পনা। জাতীয় সম্মেলন 2026 অর্থমন্ত্রীর সভাপতিত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি, স্বাস্থ্য ও শিক্ষার বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করাকে রাখা হয়েছে অগ্রাধিকারে। রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কাঠামোগত রূপান্তর সবকিছুই একটি সুসংহত পথনকশা বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন নয়, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। 5 বছরে 20,000 কিলোমিটার নদীখাল খনন এবং 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্য তুলে ধরেন সরকার প্রধান। মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইকো ট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামে এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। গ্রাম থেকে জাতীয় পর্যায়ে এই ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়েই 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ এগোতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। এসডিজি বাস্তবায়ন। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সদস্য শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকার রেজাউল শিকদার ও তমিজ খা পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের 10 জন আহত হন। এদের মধ্যে রেজাউল শিকদার গ্রুপের সমর্থক মান্নান সর্দারকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তমিজ খা গ্রুপের সমর্থক রিপন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে ঘটনা পরিস্থিতি আনতে আনতে ওখানে দুজন লোক আহত হয়। তো এলাকার মধ্যে আমাদের পুলিশ টিম আছে, এলাকার পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। আর উক্ত ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত প্রক্রিয়া চলমান আছে। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।